गुड इवनिंग बंधुरा केमन आছেন आशा करছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। তো এখন বাজে 8:30 তো ভগবানকে দিয়ে শরণে দিয়ে তারপরে এলাম। আর কালকে একাদশী আর সেই জন্য আজকে তো আমাদের নিরামিষ। তো নিরামিষ কি বানাচ্ছি চলুন একবার আপনাদেরকে দেখাই। এই দেখুন এখানে একটু ঘি দিয়েছি, যে ঘিটা আমি বাড়িতে বানাই সেই ঘি দিয়ে একটু সুজি ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে তারপরে দুধ দিয়ে চিনি দিয়ে সুজিটা রান্না করে নেব। আর করব হচ্ছে রুটি, অনেক দিন পরে আজকে রুটি বানাবো। আর এখানটায় করেছিলাম হচ্ছে ঘুগনি। এই দেখুন ঘুগনিটা অনেক সুন্দর টেস্টি হয়েছে, আমি দুপুরে একটু খেয়েছিলাম। আর এটা রাত্রের জন্যে। ও বন্ধুরা এখন হলো রাত্রে, আমার মা হলো এখন সুজি আর রুটি বানাচ্ছে। আর রাতে ওই হলো খাবার হলো রুটি, ঘুগনি আর সুজি। কালকে তো আপনারা জানেন এই হলো একাদশী, তাই জন্য আজকে হলো নিরামিষ হচ্ছে। বাবা তো কোম্পানিতে, বাবার এখন নাইট ডিউটি হচ্ছে, রাত্রেবেলায় বাবা আসবে। তো কিরম লাগলো এই ছোট্ট ভিডিওটা কমেন্টে জানাবেন। আর ভালো লাগবে আপনাদের, কিরম লেগেছে জানাই না। আমার রুটি করা হয়ে গিয়েছে, সিমাইও সুজিও করে নিয়েছি। আর এই দেখুন এবার গ্যাসটা মুছে নেবো পরিষ্কার করে, কারণ কালকে একাদশী তো সব আটার গুঁড়ো রয়েছে, ভালো করে ক্লিন করে নেবো। আর এইখানটায় দেখুন এখানে হচ্ছে কাড়া বানানোর জন্য সব কিছু দিয়ে দিয়েছি। এখানে আছে আদা কুচি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, তারপরে হচ্ছে মরিচ আর হচ্ছে তাল মিশ্রি। তো এইটা আমি ভালো করে ফুটিয়ে দেবো। হাজব্যান্ড বললো ওর নাকি একটু কাশি লাগছে, তো সেই জন্য। আর এইভাবে কাড়া বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ কাজ হয়। আর যদি একটু তাল মিশ্রি দেন তাহলে আরও বেশি কাজ হয়। তো গ্যাসটা মুছে নিও, এখনও আসেনি, 9:30টার দিকে চলে আসবে। তার মধ্যে আমি সমস্ত গ্যাস মুছে পরিষ্কার করে নিই, তারপরে এই কাড়াটা বানিয়ে দেবো। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে হচ্ছে শুভ একাদশী, আজকে হচ্ছে ইন্দিরা একাদশী। তো ইন্দিরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আশা করছি সবাই ভালো আছেন। কালকে রাত্রে পরে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো আজকে যেহেতু একাদশী, তো আমি প্রত্যেক একাদশীতে গোপালদের অভিষেক করাই। তো এখন আমার গোপালদের অভিষেক করানো হয়ে গিয়েছে। আর এবার আমি গোপালদের এই যে আগের একাদশীর যে বসন সেগুলো চেঞ্জ করিয়ে আজকে আবার নতুন বসন পরিয়ে দেব। আর সকালে ভগবানকে ভোগ লাগানো হয়ে গিয়েছে। সকালে ভোগ লাগিয়েছিলাম আলু ভাজি, সাবু ফ্রাই করেছিলাম, আর করেছিলাম বাদাম কাবলি, আর ফল ছিল কলা, বেদানা, শসা, লেবু। তো এগুলোই সকালে ভগবানকে ভোগ লাগিয়ে তারপর সেটা মেয়েকে আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। মেয়ে স্কুলে চলে গিয়েছে, ওর আজকে থেকে এক্সাম শুরু। আর হাজব্যান্ডও কাজে চলে গিয়েছে। আর আজকে গোপালের এখানে সিংহাসনে আজকে আবার আসনটা চেঞ্জ করে দিলাম। আর এই যে এখানে গণপতিকেও মালা দিয়েছি। একাদশীতে যেহেতু ভগবানকে মালা দেওয়া হয়, তো সেই জন্য ভাবি একেবারে একটা নিয়ে আসি, গণেশ ঠাকুরকেও দেওয়া হয়ে যাবে। আর এই যে হচ্ছে রাধা মাধব অষ্টসখী, এই দেখুন। আর পঞ্চতত্ত্ব জগন্নাথ নৃসিংহদেবকেও মালা দিয়েছি, এই যে নৃসিংহদেব ভগবান। আর আরেকটা মালা উপরে দিয়ে দেব রাধা মাধবকে। আর এই যে আমার মায়াপুরের রাধা মাধবের এখানে একটা আলেখ্য আছে। আর এই দেখুন বৃন্দা দেবীকেও একটা মালা দিয়েছি। তো গোপালদের আমি সব কিছু চেঞ্জ করিয়ে নতুন বসন পরিয়ে আপনাদের সাথে কথা বলছি। আর আজকে বিশ্বকর্মা পুজো, তো তার কিছু অল্প ভিডিও যতটা পারবো আপনাদেরকে শেয়ার করব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। এইখানে ধূপ ধরিয়ে নিয়েছি আর দীপ ধরিয়ে নিয়েছি। তো এবার ধূপ আর দীপ দিয়ে ভগবানকে আরতি করে নেব। আর এখানে আছে জলশঙ্খ, তো ধূপ দ্বীপের পরে জলশঙ্খ দিয়ে আরতি করতে হয় ভগবানকে। আর এইখানে আমি গোপালদেরকে অভিষেক করিয়ে বসন চেঞ্জ করিয়ে এই যে আমার গোপালদের নতুন বসন পরিয়ে দিয়েছি। তো আপনারা দেখুন কেমন লাগছে গোপালদের। আর ফুলের মালাও দিয়ে দিয়েছি এইভাবে। আর এখানে তো অল্টারে দিয়েছি আগে, আর তারপর এখানে রাধা মাধবকেও দিয়ে দিলাম। আর একাদশীতে অবশ্যই করে মালা বানিয়ে হোক বা মালা কিনে এনে অবশ্যই দেওয়া উচিত। তো কোনো কোনো একাদশীতে আমি পেরে উঠি না, হয় না। আর যখন সম্ভব হয় তখন মালা নিয়ে আসি ভগবানের জন্য, কখনো বা ফুল এনে ভগবানের জন্য মালা বানিয়ে দিই। তো এবার আমি আরতি করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি।
বন্ধুরা আমরা দুপুরে প্রসাদ পেয়ে নিয়েছি, আর প্রসাদ পেতে একটু লেটই হয়েছিল, কারণ সকালবেলা ভগবানকে দেওয়ার পরে ওকে স্কুল থেকে নিয়ে আসার পরে দেখি ওর ঠোঁটে কি একটা বেরিয়েছে। তো কেন বেরিয়েছে, তো সেই জন্য ওর বাবাকে বললাম, তো বললো ডাক্তার কাছে নিয়ে যেতে, নিয়ে গিয়েছিলাম। তো ডাক্তার বললো যে ওই ঠোঁটে হচ্ছে বাচ্চাদের লিপস্টিক বা কোনো জেল কিছু না লাগাতে। তো বাচ্চাদের যেহেতু সফট স্কিন থাকে তো ওদের তাড়াতাড়ি রিয়াক্ট করে স্কিনে, তো সেই জন্যই ওর একটু লিপ জেল লাগিয়েছিল। ওর বার্থডের সময় আমি কিনেছিলাম, তো সেটাই ও লাগিয়েছিল, আর হয়তো কিছু মুখেও দিয়েছিল কি জানি না, তো তার জন্য ওরকম হয়েছিল। তো সেই জন্য ডাক্তার কাছ থেকে আসতে আসতে প্রায় 2.5 ঘন্টা মতো টাইম লেগে গিয়েছিল, এতটাই ভিড় ছিল। তারপরে বাড়ি এসে প্রসাদ পেলাম, তারপরে এই জব করলাম, আর এখন বেজে গিয়েছে 6টা। এবার ঘরটা ঝাড় দেবো, দিয়ে সন্ধে দেখাবো, আর আপনাদেরকে শেয়ার করব আজকে ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা। তো চলুন আবার পরে আপনাদের সাথে কথা বলবো। হয়ে গিয়েছে, আর এই যে আলুর সবজি বসিয়েছি, আলুর সবজি করে রাতে ভগবানকে ভোগ লাগাবো, আর একটু ফল ভোগ লাগাবো, সেটাই রাতে আমরা প্রসাদ পাবো। আর এখানে হচ্ছে দুধ ঢাকা দেওয়া রয়েছে, দুধটাও একটু জ্বালিয়ে রাখলাম। আর এই মাসে কি বলুন তো, দুধ খেতে নেই, তো সেই জন্যে দুধ নিয়ে আসে, কিন্তু দুধটা ছানা করে ভগবানকে ভোগ লাগাই। তো ডাইরেক্ট দুধ খাওয়া যাবে না, দুধ নিষিদ্ধ। চাতুর্মাস্য ব্রতের এটা 3য় মাস চলছে, তো 3য় মাসে দুধ আহার বর্জন, তো সেই জন্য দুধটা আমি জ্বালিয়ে রাখলাম, কালকে সকালে ছানা বানিয়ে ভগবানকে দেব। আর এই যে আলু আর একটু ফ্রাই করব, করে তারপরে আলুর সবজিটা বানিয়ে নেব। আর এখানে হচ্ছে শসা কুচি করব, আর আপেল আর বেদানা, এই হচ্ছে রাত্রে ভোগ লাগাবো ভগবানকে। তো বন্ধুরা আপনাদেরকে তো বললাম, আর ভগবানকে শয়ন দিয়ে দিয়েছি, এখন বাজে 8:30। তো আজকে হচ্ছে ইন্দিরা একাদশী, তো আমরা এবার ইন্দিরা একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করব, আর সেটা আপনাদেরকেও আমি চেষ্টা করব আমার সাধ্যমতো বোঝানোর। তো চলুন তাহলে জেনে নিই। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিভাগে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। মানে কি হয়, আমরা যখন খারাপ কর্ম করি, মৃত্যুর পরে আমাদের খারাপ জনিতে পাঠানো হয় কষ্ট ভোগ করার জন্য, তারাও এই নরকগামীর থেকে উত্তম গতি লাভ করে। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ মাত্রই সামবেদীয় যজ্ঞফল তা প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহস্মতি নগরে ইন্দ্রসেন নামে প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল, পৌত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য প্রতিপালন করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন, দণ্ডবাদ প্রণাম করে মুনিকে আসন এবং পাদ্য অর্ঘ্য আদি ষোড়শ উপচারে পূজা নিবেদন করলেন নারদ মুনিকে। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শনার্থে আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে, এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম, সেখানে দেখলাম যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন, আমি সেই কথা আপনাকে বলতে এসেছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। সেই ব্রতের জন্য, এই কথা জানাবার জন্য আমার আগমন হয়েছে। হে রাজন,
আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরাব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সে ইন্দিরাব্রতের বিধি বা কি, কোন তিথি বা কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি নারদ তখন উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন, মানে খুব সকালে স্নান করবেন, মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন এবং দুপুরবেলা আর কি ভক্তি ভাব নিয়েও পুনরায় আবার স্নান করতে হবে আর রাত্রিকালে মাটিতে শয়ন করতে হবে। পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকলে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। তো প্রত্যেক একাদশীতে আমরা পাঠে মাহাত্ম্যে শুনতে পাই যে প্রত্যেক একাদশীতে রাত্রি জাগরণ করার কথা বলা হয়, কিন্তু সবাই আমাদের শরীর অবস্থা বুঝে আমরা পেরে উঠি না। তো যেটুকু আমাদের পক্ষে সম্ভব সেটুকুই করা উচিত। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে গোবিন্দের পূজা করে তারপর ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপর নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ ধামে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। তো কত সুন্দর ইন্দিরা একাদশী ব্রত। আর এই একাদশীর মাহাত্ম্য আমার তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যারা একাদশী করেছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা। একাদশীর পালন কখন করবেন? কালকে সকালে করবেন, অবশ্যই সূর্য ওঠার পরে করবেন। সূর্য ওঠার আগে স্নান করে ভগবানকে চিড়ে হোক বা যারা অন্নপ্রসাদ দিতে পারেন দেবেন, অন্ন দিয়ে ভগবানকে তুলসীপত্র দিয়ে ভোগ লাগিয়ে তারপরে সেটা 5:38 থেকে 9:30 মধ্যে আপনারা নেবেন। তাহলে একাদশী ব্রত মাহাত্ম্য সফল হবে, একাদশী ব্রত করাটা সফল হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।